স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 15টি এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে, অর্থাৎ তোমাদের মডেল 15টি প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং একই সঙ্গে আলোচনা করব তোমাদের নম্বর ডিস্ট্রিবিউশন নিয়ে। আর মডিউল 1 থেকে তোমাদের নির্ভরযোগ্য সাজেশান বলতে পারো, এবং নির্ভরযোগ্য তোমাদের এটা কিন্তু তোমাদের 2024-25 সেশনের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ একটা সাজেশান। অর্থাৎ তোমরা সব থেকে জোর দিয়ে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়বে, শুধুমাত্র এই সাজেশানটা শুধুমাত্র পড়লেই শুধুমাত্র হচ্ছে না, তোমাদেরকে কিন্তু 100% তোমাদেরকে ভালো করে তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ সিলেবাস অনুযায়ী, টপিক অনুযায়ী, অর্থাৎ কনসেপ্টে কি বলা হচ্ছে, কোথায় কি পড়তে হবে, সেই সম্বন্ধে তোমাদেরকে স্বচ্ছ ধারণা নিয়ে 100% 100% তোমরা পরীক্ষায় কিভাবে ভালো একটা নম্বর তুলতে পারবে, সেই মনোভাব নিয়ে তোমাদেরকে কিন্তু পড়াশোনা করে এগিয়ে যেতে হবে। আর যেখানে রইল তোমাদের মাইনর কোর্সে, শুধুমাত্র এটা নয় যে মেজর কোর্সদেরকে বেশি পড়তে হবে, মাইনর কোর্সদেরকে কম পড়তে হবে, এমনটা কোনো ব্যাপার নয়। মাইনর কোর্সও তোমাদেরকে জোর দিয়ে পড়তে হবে। তো এবারে তোমরা চলো দেখে নাও তোমাদের মাইনর কোর্সের পেপারটা একটু জেনে নাও। তোমরা যারা জানো না, তোমাদের মাইনর কোর্সের পেপার হচ্ছে EDC MN 101। এটা তোমাদের পেপার কোড, অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা হবে এটা তোমাদের পেপার কোড। তোমাদেরকে পরীক্ষায় তোমাদেরকে প্রথমে খাতায় কিন্তু এই পেপার কোডটা তোমাদেরকে এখানে পূরণ করতে হবে। এবারে চলো তোমরা দেখে নাও নম্বর বিভাজনটা। আমি এটা তোমাদের মেজর যে সাবজেক্টটা আছে সেটা ধরেই কিন্তু আমি করেছি, অর্থাৎ NEP সিলেবাস অনুযায়ী সেখানে ক্রেডিট স্কোরটা 4 রয়েছে। আর 4 মানেই কিন্তু সেখানে হয়তোবা 2 নম্বরের প্রশ্ন তো তোমাদের 5টি থাকছেই, এটা তোমাদের তো আগেও DC পেপারে এটাই ছিল। আর 10 নম্বরের প্রশ্ন সেখানে সম্ভবত বিগত বছরে ছিল হয়তো 10 ইন্টু 3, অর্থাৎ 30 নম্বর, আর এদিকে 10 নম্বর, তাহলে কত হচ্ছে 40 নম্বরে কিন্তু লিখিত পরীক্ষা ছিল বিগত বছরে। আর এবারে যেটা তোমাদের হবে সেটা হচ্ছে আনুমানিক তোমরা ধরে নাও তোমাদের নম্বর ডিস্ট্রিবিউশন 2 ইন্টু 5 10, এটা থাকছেই। এখানে হয়তো 8 ইন্টু 5, 8 5 40, তাহলে 40, আর এদিকে 10 হচ্ছে তোমাদের 2 মার্কে, টোটাল 50 নম্বরের। এটা তোমাদের কিন্তু নম্বর ডিস্ট্রিবিউশন কিন্তু এটা কিন্তু হবে, আমার মতে কিন্তু এটা মনে হচ্ছে এটাই থাকবে। আর যদি চেঞ্জ করে বা পরিবর্তন হয় তাহলে সেটা আলাদা ব্যাপার। সেখানে হয়তো 10 মার্কের হয়তো 10 ইন্টু 4, তাহলে 40, আর এদিকে 2 ইন্টু 5, হয়তো এটা দিয়ে দিল। টোটাল থিওরি পরীক্ষা তোমাদের 50 মার্কের। আর তোমাদের মডেল যে প্রশ্নের অ্যান্সারগুলো রয়েছে সেটা তোমরা দেখে নেবে। আর এখানে তোমাদের টোটাল 15টি প্রশ্ন আমি রেখেছি, এবং তোমরা এই পর্যন্ত তোমাদের বড় প্রশ্ন, অর্থাৎ তোমাদের যে ভিডিও ক্লাসগুলো আমি দিয়েছি সেখান থেকে তোমরা কতটা উপকার পাচ্ছ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর তোমাদের মূল্যবান বক্তব্য তোমাদের বলার থাকলে তোমরা আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা বলতে পারো। আরেকটা বিষয় সেটা হচ্ছে, তোমরা যারা অনলাইন ক্লাসে মেজর মাইনরসের স্টুডেন্টরা আছো, তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তাহলে 7001748202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। এখানে সপ্তাহে 2 দিন অনলাইন ক্লাস হয়, মেজর এবং মাইনর। আর তোমাদের ক্লাস শেষে স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দেওয়া হয়, এবং এখানে মক টেস্ট পরীক্ষাও নেওয়া হচ্ছে, এবং তোমাদের সাজেশন ওয়াইজ তোমাদেরকে স্টাডি মেটেরিয়ালগুলো দিয়ে দেওয়া হয়। আর পরীক্ষার আগে সিলেবাসটা পুরো কমপ্লিটটা হয়ে যাবে। তো তোমরা চাইলে এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তাহলেও এই নম্বরে যোগাযোগ করে তোমরা একদম সাজেশন ভিত্তিক তোমরা PDF নোটস তোমরা পেয়ে যাবে। তাহলে চলো তোমরা এবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। তোমরা 2 মার্কের প্রশ্ন অ্যান্সার দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন কেন? নির্দিষ্ট লক্ষ্য কর্মপ্রচেষ্টাকে সঠিক পথে চালিত করার সাথে সাথে তার মধ্যে এক সৃষ্টি করে যা সাফল্য লাভের সহায়। শিক্ষাও একটি সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত সামাজিক কর্মসূচি। এজন্য
শিক্ষা নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। দেখো তোমাদের অ্যান্সারগুলো এতটাই সহজ করে আমি এখানে লিখেছি, তোমাদের মানে তোমরা সহজেই কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করতে পারবে। আর সবথেকে বড় কথা, তোমাদের একটা ধারণা চলে আসবে তোমরা কোন প্রশ্নের অ্যান্সার তোমরা কোনটা করছো। শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কেন? শিক্ষার প্রধান দুটি লক্ষ্য। মনে রাখবে, শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কেন, এটা তো একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। এবার শিক্ষার প্রধান দুটি লক্ষ্য, তোমাদের যদি শিক্ষার লক্ষ্য তোমাদের আসে, তাহলে তোমরা ব্যক্তির চাহিদা পূরণ, সামাজিক চাহিদা তোমরা লিখবে, সেটাও হবে। অর্থাৎ এটা তোমাদের জেনে থাকার জন্য। এবার এখানে প্রশ্নের অ্যান্সার অনুযায়ী 1 নম্বর ব্যক্তির চাহিদা পূরণ, সামাজিক চাহিদা পূরণ করা, সমাজ পরিবর্তনশীল হওয়ায় শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল, শিক্ষা একটি সচেতন প্রগতিশীল প্রক্রিয়া। নেক্সট, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি কি কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বা ভেরি ইম্পর্টেন্ট লাইন, তোমাদের যেটা জানা দরকার। শিক্ষার প্রধান 3টি সমাজতান্ত্রিক লক্ষ্য, একটা হচ্ছে সংরক্ষণ, সঞ্চালন, আর একটা হচ্ছে অগ্রগতি। এবার সংরক্ষণটা কি? সমাজের অস্তিত্ব রক্ষা করা। সঞ্চালন হচ্ছে সমাজের ধারা এক প্রজন্ম থেকে অপর প্রজন্মের প্রভাবিত করা। অগ্রগতি হচ্ছে সামাজিক ঐতিহ্যের মধ্যে পরিবর্তন ও মান উন্নয়ন ঘটানো, যারা সমাজে বাস করে জ্ঞানী গুণী মানুষেরা। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কয় প্রকার ও কী কী? লক্ষ্য 3 প্রকার: বৃত্তিমূলক লক্ষ্য, নৈতিক লক্ষ্য এবং আধ্যাত্মিক লক্ষ্য। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কয় প্রকার ও কী কী? শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য 2 প্রকার। একটা হচ্ছে কৃষ্টি, এটা কৃষ্টি হবে, ও সংস্কৃতিমূলক লক্ষ্য এবং অভিযোজনমূলক লক্ষ্য। অর্থাৎ সমাজ থেকে যে সমস্ত মানুষরা অভিযোজন করছে, অর্থাৎ জীবিকা অর্জনের জন্য, বেঁচে থাকার জন্য। তারপরে হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এক হচ্ছে তাত্ত্বিক জ্ঞান আহরণ, অর্থাৎ একজন মানুষের যে একজন শিশুর বা একজন ব্যক্তির যে সমস্ত তাত্ত্বিক জ্ঞানগুলো রয়েছে, শিক্ষা কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞান আহরণের মঞ্চ, তা জীবনের প্রয়োজন মেটাক বা না মেটাক সে কথা বিবেচনা করে অনাবশ্যক জ্ঞানের সামগ্রী, এটা হচ্ছে চিরস্থায়ী। শিক্ষার বিষয়বস্তু অপরিবর্তনীয়, অর্থাৎ একই জ্ঞান পরের পর প্রজন্মকে দান করে চলতে হবে এমন। ব্যাপক অর্থে শিক্ষার 2টি বৈশিষ্ট্য হলো শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া, আর শিক্ষা শিশুর জীবনের সর্বাঙ্গীন বিকাশ। নেক্সট, একত্রে বসবাসের জন্য শিক্ষা বলতে কি বোঝো? একত্রে বসবাস করার জন্য শিক্ষা বলতে বোঝায় ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একে অপরের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একত্রে মিলেমিশে বসবাস করা। আমরা যে সমস্ত সমাজে বাস করে মিলেমিশে বাস করি, আর এটাই হচ্ছে একত্রে বসবাসের শিক্ষা। কর্ম সম্পাদনের জন্য শিক্ষা বলতে কি বোঝো? যে বিশেষ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে কর্মদক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা করা হয়, তাকে কর্মের জন্য শিক্ষা বলা হয়। অর্থাৎ ডেলোর্স কমিশনের যে 4টি স্তম্ভ, সেটা তোমরা জেনে রাখবে। একটা হচ্ছে জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা। মানুষ হওয়ার জন্য শিক্ষা বলতে বোঝায়, প্রকৃত মানুষ হবার শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝায় যা মানুষের বিভিন্ন মানবিক বা সামাজিক গুণাবলীর বিকাশ ঘটায়। মানুষের প্রকৃত মূল্যবোধ গড়ে তোলাই হলো এই শিক্ষার মূল কথা। তারপরে প্রশ্ন, জানার জন্য শিক্ষা অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বলতে কি বোঝো? আর জ্ঞান অর্জনের শিক্ষাটাই হচ্ছে জানার জন্য শিক্ষা, লার্নিং টু ডু। জানার জন্য শিক্ষা বলতে সেই শিক্ষা প্রক্রিয়াকে বোঝায় যা শিক্ষার্থীকে পরিবেশের নতুন নতুন বিষয়বস্তু সম্পর্কে জানতে সাহায্য করে। তাই জ্ঞান মানুষের জীবনের বিভিন্ন দিকে বিকাশে বিশেষভাবে সাহায্য করে বা ভূমিকা পালন করে। এরপরে সংকীর্ণ ব্যাপক করতে শিক্ষার 2টি পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, বিগত সালেও এই প্রশ্নটা বারে বারে এসেছে। দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে এই শিক্ষা বিদ্যালয় থেকে শুরু হয়ে বিদ্যালয় শেষ। আর ব্যাপক অর্থে শিক্ষা কি? ব্যাপক অর্থে শিক্ষা চলে জীবনব্যাপী। সংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্য হলো কেবল জ্ঞান আহরণ বা অর্জন করা। ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। প্রশ্নটা পরীক্ষায় এমনও আসতে পারে, এমিল সম্বন্ধে কি জানো? তাহলে একই প্রশ্ন কিন্তু একই হবে অ্যান্সার। শিক্ষার উপর রচিত রুশোর অমর গ্রন্থ হলো এমিল। অর্থাৎ
শিক্ষার উপর রচিত রুশো একটি গ্রন্থ করেছিলেন, সেটার নাম হচ্ছে অমর গ্রন্থ, সেটা এমিল নামে পরিচিত। এখানে রুশোর মানসপুত্র এমিলির জীবনের স্তরভেদে শিক্ষাধারার কথা বলা হয়েছে। 5টি অধ্যায়ে এমিলের বিভিন্ন জীবন স্তরের প্রকৃতিভিত্তিক শিক্ষার কথা লেখা হয়েছে। শেষ অধ্যায়ের সফির শিক্ষায় সাধারণ সংগৃহিণী ও জীবন সঙ্গিনী হিসাবে সফিকে গড়ে তোলার কথা বলা। নেক্সট, আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে। তারপরে আরেকটি প্রশ্ন, শিক্ষার উপর রচিত তার পুস্তকটির নাম লেখো। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন ফরাসি দার্শনিক রুশো। এটা তোমরা অনেকে হয়তো জানো না, তোমরা জেনে নাও। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে দার্শনিক রুশো, আর তিনি শিক্ষার উপরে যে পুস্তকটি রচিত করেছিলেন তার নাম হচ্ছে এমিল। তাহলে যে পুস্তকটি রচিত করা হয়েছিল তার নাম হচ্ছে এমিল। বিদ্যালয়ের স্থায়িত্ব শাসন ব্যবস্থা কি? এত সাউন্ডটা বাড়া যাবে? বিদ্যালয় স্বায়ত্তশাসন ব্যবস্থা হলো এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শিক্ষা কাজে অংশগ্রহণ করার অধিকার ভোগ করে। এই ব্যবস্থায় বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পত্রিকা প্রকাশ, পাঠাগার পরিচালনা, টিফিন বিতরণ, শিক্ষা সরঞ্জাম সস্তায় সরবরাহ ইত্যাদি ব্যাপারে শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে কাজ করে প্রভৃতি সমস্যার সমাধান করে এবং শিক্ষায় গণতন্ত্রকে মুক্ত করে তোলে। অর্থাৎ তোমরাই তো কলেজ বা স্কুলের বিদ্যালয়ের তোমরা কি বলে স্বায়ত্তশাসন, তোমরা একটা নিয়ম শৃঙ্খলা মেনে তোমরা বিদ্যালয়ে যাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছো, তোমরা পাঠাগারে পরিচালনা করছো, টিফিন বিতরণে যে সমস্ত সরঞ্জাম স্কুলে বিদ্যালয়ে করা হয়, পালন করা হয়, কোনো প্রোগ্রাম করা হয়। তো এটাই হচ্ছে একটা বিদ্যালয়ের স্বায়ত্তশাসন ব্যবস্থা, কি করে বিদ্যালয়টাকে ভালো করে পরিকাঠামোটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পালন করা যায়। তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের মতো তোমাদের ক্লাসটা এখানেই, অর্থাৎ তোমাদের আজকে 15টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম। এরপর থেকে তোমাদের নেক্সট 16 নম্বর থেকে তোমাদের শুরু হবে। আর আজকের ভিডিওটা তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর তোমরা যারা মাইনর কোর্সে তোমরা পড়ছো, তোমরা অনলাইন ক্লাস তোমাদের চলছে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।